This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ধুকপুক ধুকপুক হার্টের শব্দ, যে শব্দটা হয়তো অন্য দিনের থেকে একটু বেশি টের পাচ্ছিলেন ডক্টর ভি চন্দ্রমোহন। কারণ তিনি ছিলেন অপারেশন থিয়েটার থেকে 1600 কিলোমিটার দূরে। চন্দ্রমোহন ছিলেন হরিয়ানার গুরুগ্রামে, আর তার রোগী ছিল তেলেঙ্গানার হায়দ্রাবাদে। কিন্তু গুরুগ্রামে বসে ম্যাজিক করে ফেলেছেন ভি চন্দ্রমোহন। হায়দ্রাবাদের হাসপাতালের অপারেশন থিয়েটারে শুয়ে থাকা 16 মাসের শিশুর মূত্রনালীর জটিল অপারেশন করেছেন সফলভাবে। শিশুর শরীরে ছুরিকাচি চালিয়েছে রোবট, আর রোবোটিক সার্জনকে নিয়ন্ত্রণ করেছেন সার্জন চন্দ্রমোহন। দুহাতে ধরা রিমোটের সাহায্যে। কী ভাবছেন এরপর গ্রামের ছোট্ট স্বাস্থ্য কেন্দ্রেও বড় বড় সব অপারেশন হয়ে যাবে? আপনার ব্লকে যেখানে আপনি থাকেন সেখানে বড় ডাক্তারবাবু নেই হয়তো, কিন্তু তা বলে আপনাকে যে কলকাতায় এসে হাসপাতালে লাইন দিতে হবে সেদিন শেষ হতেই পারে। যেটা দেখলেন সেটা দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছিল। কি দেখলেন সে তো খানিকটা বুঝলেন, খানিকটা বলছি আপনাদের, কিন্তু তার আগে একটা ছোট্ট ঘটনা বলি। আজ থেকে 100 বছর আগের কথা, 1924 সাল, মানে টু বি প্রিসাইজ 101 বছর। তখনকার এই আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন ক্যালভিন কুলিজ। তার ছেলে সে ওই হোয়াইট হাউসের সামনের লনটায় টেনিস খেলছিল। এবার খেলতে খেলতে ওই আমেরিকার প্রেসিডেন্টের ছেলের পায়ে একটু ফোসকা পড়ে যায়। প্রেসিডেন্টের ছেলে তো, হ্যাঁ, ফোসকা টস্কা পড়তেই পারে, এত খাটাখাটনি হয়তো সহ্য হয়নি, তো পায়ে সেই ফোসকার থেকে ঘা হয়। এবার মনে রাখবেন, আবার বলছি, রাম শ্যাম যদু মধু কেউ নয়, একদম আমেরিকার প্রেসিডেন্টের ছেলের পায়ে ফোসকার থেকে ঘা, আর সেটার থেকে সেপটিক, এবং শেষ পর্যন্ত ছেলেটা মারা যায়। কারণ তখনও আলেকজান্ডার ফ্লেমিং বলে এক ভদ্রলোক পেনিসিলিন নামের ওষুধটাকে আবিষ্কার করেননি, ফলে চিকিৎসাটা ঠিকমতো হয়নি, কিছু করা যায়নি। আরও একটু পিছিয়ে যান, আজ থেকে 200 বছর আগের কথা। তখন মেরে কেটে মানুষ ওই 30 থেকে 35 বছর বাঁচত, আর এখন মানুষের গড় আয়ু 75 পেরিয়ে গেছে। হ্যাঁ, গোটা দুনিয়ার গড় করেই কথাটা বললাম, তার মধ্যে কঙ্গো থেকে কালিম্পং, হংকং থেকে ভানুয়াতু সব আছে। সারা পৃথিবীতে মানুষের গড় আয়ু বেড়ে গেছে, তার তো একটাই কারণ, ওই চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত। আজকের দিনে দাঁড়িয়ে চট করে তো কেউ কাউকে মরতে দেয় না। আজ থেকে বছর 5-6 আগেও কাউকে যদি বলতাম যে ওই গুরুগ্রামে বসে হায়দ্রাবাদে রোগীর অপারেশন করছেন ডাক্তারবাবু, তাহলে লোকে বলতো গুল মারার আর জায়গা পান না। এবার গুল যে মারছি না সেটা তো দেখলেন, ডক্টর চন্দ্রমোহন গুরুগ্রামে বসে ওই হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি 16 মাসের একটা পুচকের শরীরে কি গুরুত্বপূর্ণ একটা অপারেশন করে ফেললেন। এবার ওই আমেরিকার প্রেসিডেন্টের সময়টা ভাবুন, বাহ, তার থেকেও আরও 100 বছর আগে ওই 35 বছর খুব মেরে কেটে বাঁচবে, এরকম পরিস্থিতিটা ভাবুন। আর এই বাচ্চাটার শুরুর চ্যালেঞ্জটাই এত সহজে, এত উন্নত উপায়ে অতিক্রম করার কথাটা ভাবুন। জন্ম থেকে এই বাচ্চাটার মূত্রনালীর একটা সমস্যা ছিল, ব্লকেজ ছিল, অপারেশন ছাড়া কোনো উপায় ছিল না, আর সেই অপারেশনটাই সফলভাবে সম্ভব হয়েছে, এবং সফলভাবে সম্ভব হয়েছে অত দূর থেকে, অন্তরালে বসে। এটাই ইন্টারেস্টিং। জাস্ট রিমোট কন্ট্রোলের সাহায্যে পুরো ব্যাপারটাকে ডাক্তারবাবু নিয়ন্ত্রণ করেছেন, এবং যে অপারেশনটা সামনাসামনি দাঁড়িয়েও অত্যন্ত জটিল একটা অপারেশন, সেটা তিনি অত দূরে বসে কি অসাধারণভাবে নিয়ন্ত্রণ করে ফেললেন। দেখছিলাম আর মনে হচ্ছিল রিমোট কন্ট্রোলটা কি তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আগামী দিনে।
ওই বললাম হয়তো এখানে বসে কেউ, এখানে কেন আমেরিকায় বসে এরপরে হয়তো কেউ এখানে অপারেশন করবেন বা সুন্দরবনের কারোর স্বাস্থ্যকেন্দ্রে অপারেশন করবেন, হয়তো একটু বেশি ভাবছি খুব তাড়াতাড়ি, কিন্তু ওই কিছুদিন পর যেটা সেটা সম্ভব হবে না এরকম নিরাশাবাদী আমি অন্তত নই। হয়ে যাবে, মানুষজন বাঁচবে, আরও ভালোভাবে বাঁচবে, উন্নততর একটা চিকিৎসার সুযোগ পাবে। কিন্তু যার সাহায্যে পাবে সেটাই কি আমাদের আসল নিয়ন্ত্রক হয়ে যাবে? রিমোট কন্ট্রোল ভাবছেন তো? আমাদেরও কি অন্তরাল থেকে কেউ কেউ কন্ট্রোল করছে? আমাদের জন্য কীরকম আপনার আমার জীবনের জন্যে শুধু ওই শারীরিক অসুস্থতা না, সমস্ত ক্ষেত্রে বেঁচে থাকার পুরোটাই কি কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে? ভ্যালিড প্রশ্ন, উড়িয়ে দেওয়া যায় না। এবং তার যা ঘটনা বলি চারপাশে দেখছি, তাহলে তো আজকে মনে হচ্ছে এই রিমোট কন্ট্রোল স্পেশাল একটা করে ফেলতে হবে, জানেন তো? তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা ভাবছেন হয়তো ভুল ভাবছেন না। সত্যি আপনি আমি নাচছি, কিন্তু নাচাচ্ছে কেউ একটা রিমোট কন্ট্রোল, এবং তিনি যিনি ভাবছেন তিনি নন। ওই রামপ্রসাদই মনে করবেন না যেন তোমার কর্ম তুমি করো মা, লোকে ভাবে করি আমি, ব্যাপারটা সেরকম না, এটা অন্যরকম। দেখুন, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনাটায় চারপাশ উত্তাল হয়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে, আপনারা জানেন। সেই ঘটনায় জাহির আব্বাস খান গ্রেফতার হয়েছে, একটা বেসরকারি সংস্থার কর্মী। কিন্তু জাহিরের নাকি বিরাট দাপট, তার দাপটে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তাই সামান্য একজন ফ্যাসিলিটি ম্যানেজার হয়েও জাহির আব্বাস খান নাকি পাঁশকুড়া হাসপাতালের সব কিছুকে কন্ট্রোল করত, মানে অন্তরাল থেকে সবটাই সে চালাতো। সব কিছু মানে কিন্তু সব কিছু। লোকজন বলে যে সুপারের চেয়ারে যেই বসুন না কেন, ওই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালটার রিমোট কন্ট্রোল ছিল জাহিরের হাতেই। মানে জাহির হলো ওই সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার পাওয়ার। সেই পাওয়ারের বিরুদ্ধে গেলেই নাকি 440 ভোল্টের কারেন্ট লাগতো, মানে হাই পাওয়ার, বুঝতেই পারছেন। এবার এরকম যার পাওয়ার, তারই এখন ফিউজ উড়ে গেছে। অভিযোগটা মারাত্মক, হাসপাতালের এক কর্মীকে ধর্ষণের অভিযোগ, এবং সেই জন্যই সে গ্রেফতার হয়েছে। এবার মজাটা হচ্ছে তারপর রিমোট কন্ট্রোলের হয়তো ব্যাটারি শেষ, তাই জন্যে বা পুলিশ খুলে নিয়েছে, এটা হয়তো লোকজনের মনে হয়েছে। আর তারপরেই জাহিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে নিয়ে আসছেন সেই হাসপাতালের কর্মীরা। অনেক অভিযোগ, ভ্যারাইটিস ধরনের। এতদিন ধরে কি কি অন্যায় অত্যাচার চালিয়েছে সে, সেগুলোর একটা ফিরিস্তি আমরা তো পেয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আজ এই হাসপাতালে একজন মহিলা কর্মী যে অভিযোগটা করেছেন, সেটা বাকি সব কিছুকে ছাপিয়ে গেছে। এমনকি ওই গুরুগ্রামের ওই ডাক্তার চন্দ্রমোহন আর তার রোবট সার্জেন, তাদের সেই রিমোট কন্ট্রোলের কেরামতি, তার নিয়ন্ত্রণ জাহিরের কাছে বাচ্চা মনে হচ্ছে। মনে হচ্ছে চন্দ্রমোহন তো ওই রিমোট কন্ট্রোলে একটা ছোট্ট অপারেশন করতে পারেন, কিন্তু জাহির, অভিযোগ যদি সত্যি হয় তাহলে জাহির তো এটা পর্যন্ত সেই রিমোট কন্ট্রোলে কন্ট্রোল করতে পারে, মানে নিয়ন্ত্রণ করতে পারে কে কবে গর্ভধারণ করবেন। তার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে, অর্থাৎ তার অনুমতি ছাড়া এই হাসপাতালের কর্মীদের নাকি গর্ভধারণ করারও অনুমতি ছিল না, ক্ষমতা ছিল না। ভাবুন তো, ভাবতে পেরেছেন কোনোদিন কোনো লোকের এত ক্ষমতা হবে? এই যে লোকে বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তো সেই বিধাতা বলতে সবাই ওপর দিকে তাকান, কিন্তু এইগুলো সব কিছুই যে জাহির আব্বাস খান নামে একজন এখানে বসে এই ধরাধামে বসেই কন্ট্রোল করতে পারে, সেটাই তো আমরা জানতাম না। সেটা এতদিনে আমাদের জানালেন ওই পাঁশকুড়া হাসপাতালের এক প্রাক্তন স্বাস্থ্যকর্মী। জানলাম আর অবাক হলাম, রাজনৈতিক নেতারা কখনো দায় নেন না, এটা সবাই জানেন, আপনারা, আমরাও জানি।
এখন এগুলো তর্কের খাতিরে বলার মতো কথার কথা আর কি, এবং নিজেদের রাজনৈতিক হিসেব নিকেশ মিটিয়ে বলা। শুভেন্দু অধিকারী ঠিক করেছেন, মারলে গন্ডার মারবেন, মেরেছেন। কিন্তু নন্দকুমারের তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি সম্ভবত তার নিজের আর দলের গায়ে কুড়ুল মেরে বসে আছেন। এবার গায়ে মেরেছেন না পায়ে মেরেছেন সেটাও কিছুদিন পর বোঝা যাবে। দেখুন, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে তিনি সোশ্যাল মিডিয়ায় কার্যত একটা ফতোয়া জারি করে দিয়েছেন। কি বলেছেন জানেন? বলেছেন যে সমস্ত ক্লাব রাজ্য সরকারের পুজোর এই অনুদানটা পেয়েছে সেই সমস্ত ক্লাব যদি প্যান্ডেলে মুখ্যমন্ত্রীর ছবি না রাখে তাহলে তাদের পুজো বন্ধ করে দেওয়া হবে। ফলে প্রশ্ন উঠে গেছে, রাজ্য সরকারের তো ট্যাক্সাল নেই, রাজ্য সরকার তো নোট ছাপায় না, রাজ্য সরকারের টাকা মানে সেটা জনগণের টাকা, আপনার আমার টাকা, সেই টাকাই ঘুরিয়ে জনগণের মানে আপনার আমার কাজে লাগায় সরকার। মানে সরকার একটা মাধ্যম মাত্র। আর যদি একটু অন্যভাবে দেখেন তাহলে বলতে পারেন যে মাছের তেলে সরকার মাছ ভাজে আর কি। কিন্তু নন্দকুমারের তৃণমূল বিধায়ক এই যে বক্তব্যটা রেখে দিলেন তার পেছনে উদ্দেশ্যটা কি? তার কি মনে হলো যে পুজোগুলোকে কন্ট্রোল করার হক তার রয়েছে? করাই উচিত, কারণ তারা টাকা দিয়েছেন, এরা অনুদান নিয়েছে। এবার অনুদান যখন নিয়েছে তখন তার প্রতিদান তো দিতেই হবে। এরকম একটা সহজ সরল সমীকরণের হয়তো তিনি একটা সমাধান করে ফেলেছিলেন, করে সেই অনুযায়ী উত্তরটা ওখানে ছাপিয়ে দিয়েছেন যে এবার এটা মেনে নাও, ছবিটা রাখো, সারাক্ষণ দেখো আর ভাবো উনি আছেন তাই আমি আছি। এবার আমরা এসবের মধ্যে কিছু যাচ্ছি না, তার কারণ আমরা অকৃতজ্ঞ নেই। আমরা জানি কিছু নিলে কিছু দিতে হয়। এবার সেই অনুযায়ী পুজো কমিটিগুলো হাত পেতে রাজ্যের অনুদান নিয়েছে, এবার তাদের দেবার পালা। পরিষ্কার বললাম, সিএমের ছবি আপনাকে রাখতে বাধ্য, আপনি রাখবেন। টাকা যদি সিএম দিয়ে থাকেন, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, কেন তার ছবি রাখবেন না? তার ছবি রাখবেন, অবশ্যই রাখতে বাধ্য। সংশোধন না হলে আগামী দিনে ভয়াবহ জিনিস সৃষ্টি হবে। তোমার দেখবেন ওই পেটে 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 একটা সময় আপনি বন্ধ হয়ে যাবে, টাকা পাবেন না। ওর বাপের টাকা নাকি সরকারের টাকা? সরকার ধার করছে, দিচ্ছে। আমরা এই রেশন নিয়ে আসে 82 কোটি মানুষ পায় দেশে। আমরা বলি নাকি যে বিজেপি রেশন ভোট না দিলে কেড়ে নেব? যদি আজকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী তার যদি নানান স্কিমে তার যদি ছবি থাকে, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি ছবি থাকে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যিনি এতভাবে দরাজ হস্তে মানুষের জন্য করছেন, পুজোর জন্য করছেন, সব ক্ষেত্রে করছেন, তার ছবিটা আমরা কেন তাকে মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আমরা সম্মানটা দেব? যেভাবে ধমক দিচ্ছে পুলিশকে সামনে রেখে, ও যদি টিকিট দেয় ওকে 25,000 ভোটে হারাবো নন্দকুমার। দেখুন, নর্মাল সময় আমরা একটা জিনিস জানি, যখন এই বারোয়ারি দুর্গা পুজোর ক্ষেত্রে যারা পুজো কমিটির লোকজন থাকেন, যারা পুজোর আয়োজন করেন, তারা জানেন সবার আগে একটা খেয়াল রাখতে হয়, একটা শিব ঠাকুরের ছবি দরকার ওই ওপরে লাগানোর জন্য। এর বাইরে এবার যে তাদের আরেকটা অন্যরকম ছবি খুঁজতে হবে সেটা তো পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু নন্দকুমারের এই ভদ্রলোকের না, আমি বক্তব্য শুনছিলাম বিধায়ক মশাই, ওনার কিন্তু সাদা মনে কোনো কাদা নেই, কিন্তু সেটা নেই বলে তিনি মনের কথাটা হুড়হুড় করে সব বলে দিচ্ছেন। আর তাতেই তো আমাদের একটা সামনে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে কথায় কথায় আপনারা সবাই বলেন এই রাজ্যে অনুপ্রেরণা শুধু একটাই জায়গা, তার বাইরেও যে অনুপ্রেরণা নিতে মাঝে মধ্যে পরিযায়ী অনুপ্রেরণাও আছে, সেটা তো এই নন্দকুমারের বিধায়কের কথার থেকে বোঝা যাচ্ছে। তিনি কিন্তু ওই প্রধানমন্ত্রীর ছবি বা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে অনুপ্রেরণা নিয়েছেন। এটা আবার বুমেরাং হয়ে যাবে না তো? সে যাক, সব ভালো কাজের মধ্যেও কেউ যদি একটুখানি অন্যরকম খুঁজতে চান সেটা তাদের বিষয়, ওনার উদ্দেশ্য ভালো, উনি অনুপ্রাণিত হয়েছেন সে অনুযায়ী বলেছেন। কিন্তু একটা জিনিস আরেকটা পরিষ্কার করে দিয়েছেন, এই পুজোর ব্যাপারটার মধ্যে যে একটা কন্ট্রোলের ব্যাপার রয়েছে, বা পুজোটা যে এখন একটা কন্ট্রোলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে এই নন্দকুমারের বিধায়কের কথার থেকে। এবার মুশকিল একটাই, বেশি কন্ট্রোল করতে গেলে আবার না লুজ কন্ট্রোল হয়ে যায়। আমার তো মনে হচ্ছে যার অনুপ্রেরণায় ওই
সুকুমারদের এত কিছু অনুপ্রাণিত হওয়া, তার ক্ষেত্রটা যদি একবার তিনি মাথায় রাখতেন তাহলে কিন্তু তিনি একটু সতর্ক হতেন। দেখুন, দিল্লিতেই মানে বললেন তো প্রধানমন্ত্রীর কথা, মানে তার অনুপ্রেরণার উৎসস্থল দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সেখানকার পুজো মণ্ডপে প্রধানমন্ত্রীর ছবি রাখতে বলেছিলেন, তার মনে হয়েছিল তিনি বলেছিলেন। কিন্তু বেশ কিছু পুজো কমিটি নাকি অলরেডি জানিয়ে দিয়েছে তারা মুখ্যমন্ত্রীর প্রস্তাব মানবে না, মানে মণ্ডপে প্রধানমন্ত্রীর ছবি না রেখেই তারা পুজো করবে, অন্তত তেমনটাই জানা গেছে। এবার চিন্তা করুন, এই যে গোটা বিষয়টা, তার ফলে কি হলো? তিনি যদি একটু সতর্ক হতেন, ওখানকার পুরো হাফ অনুপ্রেরণা নিয়েছেন, গণ্ডগোল হয়ে গেছে। পুরোটা জেনে যদি অনুপ্রেরণা নিতেন তাহলে তিনি একটু সতর্ক হতেন। তার মনে হতো, আচ্ছা এই যে তিনি ছবিটা রাখতে বললেন, এই ছবিটা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর কন্ট্রোল বা তার দলের কন্ট্রোল বা তার নিজের কন্ট্রোল, এই গোটা বিষয়টাকেই একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন না তো? মানে এইগুলো নিয়ে হয়তো এমনিতে কেউ নাড়াচাড়া করতো না, কিন্তু এবার তা এরকম জোরজার করে কন্ট্রোল করার চেষ্টা করতে কেউ যদি সেই কন্ট্রোলের ভেতরে আওতায় না আসে, লুজ হয়ে যায় যদি কন্ট্রোলটা, তখন তো কেউ যদি, মানে ধরুন সোজা বাংলায় বলতে গেলে কেউ যদি রাখতে অস্বীকার করে, তাহলে তো এতদিনের ভাবমূর্তি, এতদিনের অনুপ্রেরণা, এতদিনের কন্ট্রোল, এতদিনের ইমেজ, সমস্ত কিছুই তো একটা হঠাৎ করে প্রশ্নের সামনে পড়ে যাবে। তা নিজেদের অকারণে নিজেদের কন্ট্রোলটাকে এভাবে দাঁড়িপাল্লায় চাপানো আর বিতর্ক সৃষ্টি করা, সেটা কি ভোটের আগে খুব बुद्धिमानेर काज है? आदरणीय प्रधानमंत्री जी की लंबी आयु और उनके स्वास्थ्य के लिए जरूर वहां पर उनकी तस्वीर मां के चरणों के पास लगा करके उनको आशीर्वाद जरूर दिलाएंगे। এটা সরাসরি আমাদের দেবী দুর্গার অসম্মান এবং অপমান। দেখুন, একটা কথা মনে হচ্ছে জানেন তো, এই সমস্ত পুজো আচ্ছা এগুলো তো শ্রদ্ধা ভক্তির ব্যাপার, সেটাকে কন্ট্রোল করতে যাওয়াটা একটু রিস্কি জানেন তো। ঠাকুর দেবতার ব্যাপার তো, মানুষজনের আবেগটা অন্যরকম হয়ে যায়। তো রাজনৈতিক দলগুলো কোথাও একটু বেশি রিস্ক নিয়ে ফেলছে না? দেখুন, এই যে প্রথমত দিল্লির ঘটনা নিয়ে সবে তৃণমূল মুখ খুলতে শুরু করেছিল, এই নন্দকুমারের বিধায়ক কি সেটাকে ব্যালেন্স করে দিলেন? এই বিষয়টা তো আসবে। দুটো কাটাকাটি হয়ে যাওয়ার পর তারপর এটার থেকে একটা চান্স ছিল, কিন্তু কেউ কি ফয়দা নিতে পারবেন? মানে পাকা গুটি ছোট হলেও কাঁচিয়ে দিলেন কি? যা, এটা তো নেতারাই বলতে পারবেন যারা ওই যোগ বিয়োগের অঙ্ক কষেন। কাল যেরকম যা বলার বলবেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, মনে আছে তো? কাল মহালয়া, ভোরবেলা ঘুম ভাঙবে, সে ভরাট গলায় বীরেন্দ্রকৃষ্ণ শোনাবেন, ব্রহ্মা দিলেন পদ্ম, দুর্গাকে ত্রিশূল দিলেন মহাদেব, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র। মানে সোজা কথায় ব্রহ্মা থেকে শুরু করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই মিলে আর কি মা দুর্গার এই যাবতীয় আরমারি পূরণ করলেন। কোন হাতে কি কি অস্ত্র দিলেন সেগুলো এত বছর ধরে শুনছেন। কিন্তু একটা কথা বলুন তো, সরকার তো আমাদের কাছে ওই সব হর্তাকর্তা বিধাতা। সরকারের দুই হাতে এই পুজোর সময় কোন দুই অস্ত্র থাকে সেটা কখনো খেয়াল করেছেন? থাকে একটা অস্ত্র অনুদান, আরেকটা অস্ত্র উদ্বোধন। অনুদানের কথা তো শুনলেন, এবার উদ্বোধনের কথাটা বলি। আজ থেকে কিন্তু অফিসিয়ালি উৎসব শুরু হয়ে গেল, একদম শুভ সূচনা। এবং এর মধ্যে বিতর্ক আনার চেষ্টা করবেন না, কারণ বিতর্কতে গোড়াতেই জল ঢেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, পিতৃপক্ষ এটা নিয়ে মুখ খুলবেন তিনি জানেন, আর কেউ না খুললেও শুভেন্দু অধিকারী এটা নিয়ে সমালোচনায় মাতবেন এটা তিনি জানেন। কিন্তু সেই জন্যই টেকনিক্যালি কারেক্ট থেকেছেন, বলে দিয়েছেন তিনি কিন্তু প্যান্ডেলের উদ্বোধন করেছেন, উৎসবের উদ্বোধন করেছেন। এবার উৎসব, প্যান্ডেল এগুলো সব নন ভক্তি, নন পুরাণধর্মী বিষয়। মানে সোজা কথায় শাস্ত্রের বাইরে এদের অবস্থানটা।
এইগুলো নিয়ে কোনো শাস্ত্র মতে কিছু বলা নেই, এরকম প্যান্ডেল হবে, এরকম উৎসব হবে, এটা কিছু বলা নেই। পুজো আচ্ছা, দেবী প্রতিমা, এগুলো সব ওই মাতৃপক্ষে কালকের পর হবে। সুতরাং তিনি তার জায়গায় ঠিক আছেন বলে মনে করছেন, সেটা তিনি সবাইকে কিন্তু জানিয়েও দিয়েছেন। ওই ডিসক্লেমার যেরকম দিয়ে দেওয়া হয়, ওই ঠিক যেরকম ওই জগন্নাথ মন্দির দীঘায় হওয়ার পর যেহেতু সরকার কোনো মন্দির তৈরি করতে পারে না, ফলে ওটা একটা কালচারাল সেন্টার বলে দেওয়া হয়েছিল। এইভাবে ব্যাপারটা কেউ কেউ দেখতে পারেন, সে যেভাবেই দেখুন। যেটা হচ্ছে সেটাকে এড়াতে গিয়ে বা বিতর্ক সৃষ্টি করে লাভ কি? এটা তো ঘটনা। আমরা সোজা কথায় ওই মাতৃপক্ষ পিতৃপক্ষ ভুলে যান, উৎসব পক্ষে চলে গেছি। আর এই উৎসব পক্ষটা ওটা কিন্তু এখন মোটামুটি বছরের শুরুর থেকেই সারা বছর ধরে চলে। ফলে আপনি জানুয়ারিতেও করতে পারেন, ফেব্রুয়ারিতেও করতে পারেন, কিচ্ছু এসে যায় না। উৎসব চলছে, উৎসব আনলিমিটেড আমাদের রাজ্যে। এই পুজো উদ্বোধনের ব্যাপারটা এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলেই থাকে, তিনিই কন্ট্রোল করেন। এই যে প্রথম দিনেই হাতিবাগান সার্বজনীন, টালা প্রত্যয়, শ্রীভূমি পুজোর প্যান্ডেলের ফিতে কেটে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আজ থেকে আপনি চাইলে ঠাকুর দেখা শুরু করে দিতে পারেন। মনে রাখবেন, বোধনের 8 দিন বাকি ঠিক, কিন্তু উৎসবটা এক্সটেন্ড হতে হতে বাড়তে বাড়তে এতদিন মহালয়া ছিল, এবার মহালয়ারও অনেক আগে চলে এসছে। এই কয়েকদিন ধরেই তো দেখছিলাম ওই প্রি পুজো একটা ঠাকুর দেখার ব্যাপার আছে। মানে সোজা কথায় যেভাবে বাড়ছে আড়ে বহরে, তাতে এবার না ওই পক্ষের মতো পুজো পক্ষ একটা কমপ্লিট শুরু হয়ে যায়, ডবল পক্ষ হবে তারপরে। মানে 1 মাস আমরা অপেক্ষা করছি, কত কিছু বদলাচ্ছে। ওই রিমোট কন্ট্রোলে যদি গুরুগ্রামে বসে হায়দ্রাবাদে অপারেশন করা যায়, এই 4 দিন 5 দিনের পুজোকে টেনে 1 মাস করা যাবে না? এ তো তুচ্ছ ব্যাপার, এটা হয়ে যাবে। আমরা থাকতেই হয়ে যাবে, দেখে নেব। তবে হ্যাঁ, একটা জিনিস শুধু মনে রাখবেন, এগুলো মানুষ যাই ভাবুক আর কি, মানুষ যখন মেতে টেতে ওঠে তারা ছোটোখাটো ব্যাপার অনেক কিছু এড়িয়ে যায়। রাজনৈতিক নেতারা কোনো কিচ্ছু ছাড়েন না, তারা প্রশ্ন তুলতেও ভুল করেন না। যতই উৎসব হোক, উৎসবের মধ্যে চোনা খোঁজার চেষ্টা তারা যেরকম করতে ছাড়েন না, বিতর্ক খোঁজার চেষ্টা যেরকম করতে ছাড়েন না, তেমনি সেই বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করতেও আবার ওই রাজনৈতিক নেতারাই চেষ্টার কসুর করেন না। এত জোর বাদ পড়ছে, আমি লতাকে বললাম, আমার ভাইয়ের বউ, আমি বললাম যে ও আমার সাথে থাকে, অভিষেকের মা, আমি বললাম লতা তুই শাক বাজা। আমাদের দেখে দেখে পাশের বাড়ির সবাই শাক বাজাতে শুরু করলো, কিছুটা বজ্র কণ্ঠ কমে গেল। কিন্তু আমাদের পাড়াতেই একটা বাড়িতে বাজ পড়েছে, আমাকে সেটাও দেখে আসতে হলো, ওদের ছাদটা ভেঙে গেছে। ফর্চুনেটলি হয়তো কেউ ইনজিওর্ড হয়নি। আকাশ বা পৃথিবী বা চন্দ্র সূর্য গ্রহ তারা আমাদের কথাই চলে না। এবার পুজোটা আর্লি হচ্ছে, আর বর্ষাটা আর্লি এসছে, কিন্তু যাবার নামগন্ধ নেই। বড় বেয়ারা বাজ, এটা বোঝা যাচ্ছে। এবং সত্যি সত্যি সব কিছুকে যে কন্ট্রোল করা যায় না, এটাও বোঝা যাচ্ছে। তো যাক, ওই আমরা লিমিটের মধ্যে থাকি আর কি, যে লিমিটগুলোর বাইরে এখনও কন্ট্রোলটা যায়নি। যতদিন পর্যন্ত না যাচ্ছে ততদিন পর্যন্ত ওগুলোকে আমাদের হিসেবের বাইরে রাখাটাই ভালো। দেখুন, যেটা আছে সেটা তো দেখতেই পাচ্ছি। শ্রীভূমি মতো বা শ্রীভূমির সঙ্গে আরও সব মিলে উত্তর কলকাতার 3টে পুজোর যে উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী, এগুলোই কিন্তু মানে কলকাতার এই মুহূর্তের প্রধান ক্রাউড পুলিং পুজো। প্রচুর ভিড় হয় এই শ্রীভূমির ভিড়ে। প্রত্যেকবার শহরের এই উত্তর ভাগটা জাস্ট থেমে যায়, স্তব্ধ হয়ে যায়। এর আগের বার অবশ্য মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছিলেন, একদম প্রায় থ্রেট করার মতো করে, যে ওইখানে যদি জ্যাম হয়েছে তাহলে পুজো কমিটি মানে সুজিত বোসের কপালে দুঃখ আছে, এরকম একটা ব্যাপার ছিল। কিছু হয়নি, গতবার মোটামুটি সুষ্ঠুভাবে হয়েছে এবং আমরা খুব খুশি, জানেন তো। মানে একটু যদি এরকম কড়াভাবে বললে সমস্ত জায়গায় এরকম সুচারুভাবে যেখানে থাকার দরকার সেটা হয়ে যায়, তাহলে বাকি সব চলুক না, আমরা মন প্রাণ ঢেলে সেগুলোকে এনজয় করতে পারি। দেখুন, এবার কলকাতায় আরও 2টো মেট্রো রুট চালু হয়েছে, ফলে সব মিলিয়ে মিশিয়ে সেই রুট দিয়ে আরও বেশি জনসমুদ্র বইবে কিনা, বা অবশ্য
এই ভিড়ের চাপটা নয়া মেট্রো কতটা সামাল দিতে পারবে, এখন অবধি তো এই প্রথম পুজো না, আমরা সেটা বলি না বাচ্চার জন্মের পর প্রথম পুজো, এরকম ব্যাপার আর কি, বিয়ের পর প্রথম পুজো এরকম। এই মেট্রো শুরু হওয়ার পর উত্তর দক্ষিণ মেট্রো, ইস্ট ওয়েস্ট মেট্রো সব চালু ফালু হয়ে যাওয়ার পর এইটাই তাদের প্রথম পুজো। তো কীরকমভাবে সেটাকে সামাল দেবে, সেটা কন্ট্রোল করবে, সেদিকেও নজর থাকবে। তবে এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে উদ্বোধন আর অনুদান এই দুয়ের যোগফলে এই জনসমুদ্র সেটাকে কন্ট্রোল করাটা এখন একটা বড় চ্যালেঞ্জ। গত কয়েক বছর ধরে এই রাজ্যের পুজো কমিটিগুলো সেগুলো টাকা পাচ্ছে, প্রত্যেকবার বাড়ছে, শাসক টাকা ঢালছে, মানুষ উৎসবে মেতে উঠছে, কিন্তু মজাটা হচ্ছে অন্য, জানেন তো। এই মজার উৎসবের আড়ালে যে বললাম উৎসবটা বাড়তে বাড়তে 1 মাস হয়ে যাক, সবাই চাইছে, বিশেষ করে শাসকরা সবসময় চায়। কেন চায়? কারণ এই প্রদীপের নিচে অন্ধকারের মতো উৎসবের আলোয় যে অন্ধকার দিকগুলো ঢেকে রয়েছে সেগুলোর দিকে যাতে লোকের মনোযোগটা না যায়। কিন্তু যেখানে যায় সেখানটায় তো বড় বেশি ব্যথা পায় মানুষজন। এই যে ধরুন এই যে পুজো টুজোয় এত টাকা পয়সা দিতে হচ্ছে, খরচ, বাড়তি খরচ। এবার এর জন্যই কিনা জানি না, সেটা সরকার বলতে পারবে কোন কিসের জন্য হয়েছে, কিন্তু মোদ্দা ঘটনা হচ্ছে যে ঠিকাদাররা যারা সরকারের কাজকর্মগুলো করেন তারা বকেয়া টাকা পাচ্ছেন। কারুর তো এমন অবস্থা হয়েছে তারা ইচ্ছা মৃত্যু নেবেন কিনা এরকম জিজ্ঞেস পর্যন্ত করে বসেছেন টাকা না পেতে পেতে, এত টাকা বাকি পড়ে রয়েছে। শুধু জনস্বাস্থ্য কারিগরি দপ্তরেই নাকি ঠিকাদারদের বকেয়া 5,000 কোটি টাকা। এবার ঠিকাদাররা বিক্ষোভ দেখাচ্ছেন, কোর্টও চটে যাচ্ছে এসব নিয়ে, কারণ যাদের ধৈর্যে কুলোচ্ছে না তাদের মনে হচ্ছে যে এই সমস্ত ব্যাপারকে কন্ট্রোল একমাত্র আদালতই করতে পারে, চলে যাচ্ছেন আদালতে। কিন্তু এটা পরিষ্কার ঠিকাদারদের টাকা মিটছে না, বকেয়া মিটছে না, বা মেটাতে পারছে না সরকার এত খরচ চালিয়ে, আর তার ফলে ঠিকাদাররাও আমাদের কাজগুলো করছে না, ফলে দিনের শেষে ভুগছে কে? ছেড়ে দিন, এই উৎসবের মাঝখানে এই সমস্ত ভাবতে যাবেন। জেলায় জেলায় ঠিকাদারদের বিক্ষোভ, কোথাও বিডিও অফিসে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তালা। ঠিকাদারদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করলেও লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে। একজন ঠিকাদারের প্রায় 5 বছরের টাকা বাকি। যাদের থেকে কাঁচামাল নিয়ে ঠিকাদাররা কাজ করেছেন, এবার তাদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আমি টাকা চাইছি, আমার সংসার চলছে না, আমার 2টো বাচ্চা, তাদেরকে আমি কি করে মানুষ করব? আমরা ঠিক বুঝতে পারছি না, বিডিও সাহেব আমাদের কোনো প্রত্যুত্তর দিচ্ছে না। আমাদের বিধায়ক ফান্ডের কাজ করে বিধায়ক ফান্ডে টাকা আছে, আমরা সেই টাকা পাচ্ছি না। 22 লক্ষ টাকা একটা পথশ্রী কাজ করার পরে আজকে 1.5 বছর হয়ে গেল, এখনো টাকা পাইনি। আর এই এনআরজিএস আমাদের সাল থেকে আজকে 4 বছর হয়ে গেল, এখনো পেমেন্ট পাইনি। আগের টাকা দিচ্ছি না, অথচ আমি পরে আবার টেন্ডার করছি, তাহলে এর কাজ করলে যে আমরা টাকা পাবো তার প্রমাণ কি? জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদারদের দাবি, রাজ্য সরকারের কাছে তাদের বকেয়া প্রায় 5,000 কোটি। জমাকৃত বিলের অঙ্ক প্রায় 5,000 কোটি টাকা, এবং কাজ হয়ে গেছে, এখনো বিল হয়নি, বিল হতে যাচ্ছে, তার পরিমাণটা প্রায় 2,500 কোটি। সারা বাংলার প্রায় 4,000 ঠিকাদার অত্যন্ত দিশাহারা, মৃত্যুর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, জীবন আজকে সত্যি বিপন্ন। রায়গঞ্জ পুরসভায় ঠিকাদারদের 15 বছরের টাকা বকেয়া। রাজ্য সরকার ঠিকাদারদের বকেয়া না মেটানোয় ক্ষুব্ধ হাইকোর্ট। অর্থ সচিব ও নগরোন্নয়ন দপ্তরের সচিব নির্দেশ না মানায় আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। রায়গঞ্জ পুরসভার ক্ষেত্রে কেন সচিবদের বিরুদ্ধে পদক্ষেপ নয় তাও জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারকে অবিলম্বে ঠিকাদারদের টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। ঠিকাদারদের বকেয়ার জন্য কেন্দ্রকেই কাঠগড়ায় তুলেছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। পুলক রায় জানিয়েছেন, অগাস্ট 2024 থেকে টাকা দেয় না কেন্দ্র, ঠিকাদারদের সঙ্গে তিনি সমব্যথী। যে সরকার ঠিকাদারদের বকেয়া পেমেন্ট দিতে পারে না, সেই সরকার আবার আমাদের পাড়া আমাদের সমাধান করবে কি করে? উৎসবে কোটি কোটি টাকা বিলি করছেন ক্লাবগুলোকে খুশি রাখার জন্য, হাতে ধরার জন্য। কন্ট্রাক্টরদের যে বকেয়া আছে সেগুলোকে তারা দিচ্ছেন না।
কেন টাকা পাচ্ছেন না তা নিয়ে রাজনীতির তর্ক চলছে, কিন্তু এই পুজোর মরশুমে শুকনো কথায় ঠিকাদারদের চিরে ভিজছে না। মানে কোথাকার জল কোথায় গড়াচ্ছে দেখলেন? পুজোর আনন্দে একদিকে গোটা রাজ্য ভাসছে, আর ওদিকে গলা ফাটিয়ে বিক্ষোভ দেখিয়েও বকেয়া মিলছে না ঠিকাদারদের। ফলে সেখানে শাসকের কন্ট্রোলটা আবার লুজ হয়ে যাচ্ছে। আর এর মধ্যেই আবার বাহন নিয়ে হাজির হয়ে গেছেন দেবী দুর্গা। বাহন মানে সিংহ, কিন্তু সিংহ বাহিনী মানে বাহন শুদ্ধ, তার আগমনটা সেটা কিন্তু বরাবরই ট্রাক বাহনেই হয়। মানে দুর্গা আসেন ট্রাকে চেপে। সেই রাস্তাটা তো ঠিকঠাক হওয়া উচিত যে ট্রাকটা যাবে। ঠিকাদারদের বকেয়া আটকে থমকে রাস্তার কাজ, ফলে অনেক জায়গাতে বিপদে পড়তে হচ্ছে এই পুজো উদ্যোক্তাদের। মানে এই বিষয়টা না একটা বিরাট বড় মুশকিলের জায়গায় হয়ে দাঁড়িয়েছে। কোনটা বড়, অনুদান না ওই রাস্তাঘাটে এমন অবস্থা, নিজেদের দৈনন্দিন সমস্যা? সব সমস্যাকে ছাপিয়ে গেছে গোঘাট। ওদের ওখানে একটা সেতু আছে, আরামবাগের সাথে যোগাযোগের একমাত্র সেতু ওটা। মুশকিল হচ্ছে সেই সেতুর অবস্থা বেশ করুণ। এমন অবস্থা হয়ে গেছে এতটাই নড়বড়ে যে ওখানে দুপাশে হাইট বার লাগাতে হচ্ছে, ছোট গাড়ি ছাড়া কোনো কিছু যাওয়ার উপায় নেই। কিন্তু দুর্গা ঠাকুর তো ছোটো হন না, তারপর ট্রাকে চেপে যেতে হয়, যাবেন কি করে? এবং এই দিকে মানে বুঝতে পারছেন পুজো এসে গেছে, রাস্তা নড়বড়ে, ঠাকুর আসার কথা, দুর্গা দুর্গা বলে ঠাকুর রওনা দিয়ে দিয়েছেন, কিন্তু সেতু পেরোবেন কি করে? ওদিকে বেশি কিছু বলতে পারছেন না, কারণ থানার থেকে সরকারি অনুদান দেওয়া শুরু হয়ে গেছে। 1.5 কোটি টাকার মতো গেছে ওখানে, চেক বিলি করে ফেলেছে প্রশাসন। এবার সেখানে সাংসদ দাঁড়িয়ে অনুদানটা তারা দেখতে পেয়েছেন, অনুদানটা হয়ে গেছে, কিন্তু রাস্তা, অনুদান তো পেলেন, ঠাকুরের পয়সা তো মিটল, আসবেন কি করে? দুর্গা দুর্গা বলে তো পার করতে পারবেন না। এর কোনো সুদোত্তর নেই, জানেন? সেই সবের গল্পটা মনে আছে তো? সারসকে খুব খাতির করে সেই আপ্যায়ন করেছিল শিয়ালটা, তারপরে প্লেটে করে স্যুপ খেতে দিয়েছিল। এবার প্লেট থেকে তা খাওয়া ওই লম্বা গলা সারসের পক্ষে অসম্ভব। আমাদের গোঘাটের পুজো উদ্যোক্তাদের দশাটা কিন্তু সেরকমই। সরকার অনুদানের চেক বিলি করেছে, তারা নিয়েছেন, কিন্তু নিয়ে যে তারা ট্রাকে করে প্রতিমা এনে প্যান্ডেলে পৌঁছবেন সেটা পারছেন না, কারণ যেতে হবে তো ওই সেতু দিয়ে। এত কিছু তো সম্ভব না, সেতু যে তৈরি হবে, সেতু যে মেরামতি হবে সেটাও সম্ভব নয়। এবার তাই জন্য কী করা হয়েছে, শেষ পর্যন্ত ওই দুপাশের হাইট বার খুলে দেওয়া হয়েছে যাতে ঠাকুর যাওয়ার জন্য ট্রাক যেতে পারে ওই সেতু দিয়ে, মানে ঠাকুর যাতে গিয়ে পৌঁছতে পারে। এবার রাস্তা তো খুলে দেওয়া হলো, সেতুর যা অবস্থা, মা দুর্গা যে দুর্গা দুর্গা বলে ওইটা পেরিয়ে যেতে পারবেন সেই গ্যারান্টি তো কেউ দিতে পারছেন না। মানে বুঝতে পারছেন কি অবস্থা মা দুর্গার হচ্ছে? মনে মনে সপরিবারে এত ঝুঁকি নেওয়া যায় বলুন তো আপনারা? সরকার যেটা মনে করেছে সেটা দিয়েছে, কিন্তু সরকারের তার সঙ্গে দেখা উচিত যে রাস্তা চলাচল, বীজগুলো, সড়কগুলো ঠিক করা। আজকে আমাদের বালিজানগঞ্জের রাস্তাটা কি যাচ্ছে তাই অবস্থা, মুদ্রার পর থেকে তার কোনো মেরামত হয় না। আজকে আমরা 1.5 বছর যাতায়াত করছি, আজকে ব্রিজটা আগে দরকার মানুষদের, তারপরে তো পুজো, তারপরে পুজো, মানুষদের আগে ব্রিজ দরকার। ছেলে খেলা যদি কেউ করে কি করবে? এই ছেলে খেলা নয় তো কি, তা নয় কি? সম্পূর্ণ ছিল ব্রিজটা, আজকের ব্রিজ তো নয়, এটা আমার জন্মের আগের ব্রিজ। দেখুন বাস্তব কথাটা বলি, এই যেগুলো শুনছেন এগুলো আর কদিন পরে যদি একবার ঠাকুর ঢুকে যায় প্যান্ডেলে, ওই ঢাকটা কুরকুড়া করে বাজতে শুরু করে দেয়, ব্যাস লোকের মন অন্যদিকে চলে যাবে, ঢাকের বলে মন মানে মাতাল হয়ে যাবে। তখন এই সমস্ত আর মনে থাকবে? আর লোক যত এই সমস্ত নিয়ে মেতে থাকবে, কন্ট্রোল শাসকের হাতেই থাকবে। কিন্তু সুমনের একটা গান আছে, মনে আছে? অথবা এই যে বলে, আজ যে নিঃশব্দ সশব্দে ফেটে যাবে কাল সে, চোখ থেকে খুলে নিয়ে চশমা, মন থেকে মুছে ফেলে চাল সে। গানটা খুব তাৎপর্যপূর্ণ। কেউ কেউ হয়তো এরকম ফেটেও পড়তে পারেন, অনেক সহ্য করে ফেলেছেন, অনেক জমে আছে, ফেটে গেলেন। তেমনই এক প্রতিবাদীর সামনে পড়ে গেছিলেন আমাদের কলকাতার মেয়র
ফিরহাদ হাকিম আপনাদের দেখিয়েছিলাম পুজোর আগে রাস্তার হাল দেখতে বেরিয়ে হরিদেবপুরের রাস্তায় এক মহিলা তাকে অস্বস্তিকর প্রশ্নের সামনে ফেলে দিয়েছিলেন। মহিলার প্রশ্নটা কিন্তু পরিষ্কার, জেলার সমস্ত রাস্তা ভালো কিন্তু কলকাতা কর্পোরেশনের রাস্তার খারাপ দশা কেন? দেখুন, কলকাতায় সাম্প্রতিককালে এই ভোটের ফলাফল কি হবে বা ভোটাররা কোন দিকে যাচ্ছেন এ সমস্ত নিয়ে বিভিন্ন রকম ওই ভোটগুলো যখন হয় না, মানে লোকসভা ভোট বা পুরসভা ভোট, এগুলোর ভিত্তিতে সবাই জাজ করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এবার পুরো ভোটের ভিত্তিতে খুব যে অবস্থা ভালো তৃণমূলের শাসক দলের এরকম না, কিন্তু যেটা তাদের জন্য শক্তির জায়গা সেই জায়গাটায় মহিলা কিন্তু সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। ওই জেলায় রাস্তাঘাট বেশ ভালো, নিশ্চয়ই তিনি যেখানে গেছেন তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন। কিন্তু ফিরহাদ হাকিম তিনি তো মেয়র, তার এলাকা সম্পর্কে সেখানে যাই অবস্থা হোক না কেন সেখানটা নিয়ে প্রশ্ন তুললে তার তো নিজের বিড়ম্বনার বিষয় হয়ে যাবে। সুতরাং তিনি সেটার জবাব দিতে গিয়ে যেটা দিয়ে দিয়েছেন সেটা তো আবার সবাই মিলে মানে তার দলই অস্বস্তিতে পড়ে যাওয়ার জোগাড় হয়ে যাবে, বা নিজেদের শক্তির জায়গাটায় হাত দিয়ে ফেলেছেন। যেটা বলেছেন তার মানে দাঁড়ায় জেলার বিদ্যুৎ ব্যবস্থা সহ সব কিছুরই তো খারাপ দশা। বুঝতে পারলেন? এরকম বেফাস মন্তব্যই কিন্তু বুঝিয়ে দিচ্ছে কন্ট্রোলটা মাঝে মধ্যে নড়বড়েও হচ্ছে। গড়িয়াহাট ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যা ছিল এখনো সেম আছে। এই রাস্তাটা তো ছেড়ে দিলাম, রাস্তার কাজ হতে পারে, রাস্তার কাজ হলে তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়েছে আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যায়, আবার এই ধরুন 1 মাস 2 মাস পরে যে খারাপ হবে আবার সামনের বছর পুজোর সময় পিচ হবে। কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর, ওখানেও কিন্তু তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। পুজোর সময় না সমস্ত নেতাদের বড় বড় পুজো থাকে, তো এবার তাদের মধ্যে কিন্তু ভীষণ কম্পিটিশান, ভীষণ আকছি, মানে এই কোনো সময় হয়তো একই দলের সবাই, কিন্তু পুজোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঠোকাঠুকি যথেষ্ট, কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। সেই সবই জুড়ে টুড়ে গেল কি না, কারণ ইলেকট্রিসিটিও তো আবার কারোর দপ্তরে পড়ে, এবার সেটাই আবার যখন জল আবার কারোর দপ্তরে পড়ে, তো নিজের এখানকার রাস্তার বদনামটা গায়ে মাখতে পারেননি, তাই জন্যে বাকিগুলোর দিকে আঙুল তুলে আবার দলের মধ্যে আবার একটুখানি ঠোকাঠুকির জায়গা তৈরি হয়ে গেল না। তো যাক, এটা নিজেদের ব্যাপার, ওরা নিশ্চয়ই বুঝে নেবে। তো পঞ্জিকা কি বলছে জানেন তো, দেবীর এবার গজে আগমন আর দোলায় গমন। এবার গজে আগমন মানে শান্তি সমৃদ্ধি, আর দোলায় গমন মানে মহামারী, কেলেঙ্কারির কাণ্ড। কিন্তু যদিও আজকাল এই পাঁজি পুরুত ছাড়া আর কেউ উল্টে দেখে বলে তো মনে হয় না, কিন্তু এমন একজন ব্যক্তি রয়েছেন যার সঙ্গে পুরোহিত বৃত্তির দূর দূরান্তের সম্পর্ক নেই, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে তিনি পাঁজির পাতাগুলো সব ভালো করে উল্টেছেন। কারণ দেবীর দোলায় গমনের যে এফেক্ট পাঁজিতে লেখা রয়েছে তিনি তো সেটাই বলছেন। কে জানেন তিনি? তিনি মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ, ওই ফিরহাদ হাকিমের ডেপুটি, মানে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। রাজনীতিতে তার তেমন শত্রু আছে বলে তো খুব একটা শোনা যায় না, কিন্তু বর্ষাকালে মশার সঙ্গে তার জাত শত্রুতা, কারণ এই মশা প্রত্যেকবার তাকে চ্যালেঞ্জের সামনে ফেলে দেয়। ওই রাস্তার গর্ত যেরকম মেয়রকে ফেলেছে সেমনি তিনি পড়েন হচ্ছে এই মশার কাণ্ডে। প্রত্যেক বছর ওই নির্মীয়মান অট্টালিকার থেকে বিপজ্জনক বাড়িতে ঢুকে জমা জলের খোঁজ করেন, কারণ ডেঙ্গি, যাতে ওই ডেঙ্গি ম্যালেরিয়ার মশা ফ্যামিলিগুলোকে আরও ছড়িয়ে না ফেলে, জনসংখ্যা বৃদ্ধি না করে, তারা যাতে ফ্যামিলি প্ল্যানিংটা ঠিক করে সেই দিকেই তার নজর থাকে। এই অনুযায়ী তিনি নিজের কাউন্টার প্ল্যানিং করেন, মানে সিচুয়েশনটা কন্ট্রোলে রাখাটা হচ্ছে তার টার্গেট। ডেঙ্গি ঠেঙ্গি এই সমস্ত যেন তার নিয়ন্ত্রণের বাইরে, মানে কন্ট্রোলের বাইরে না যায়। কিন্তু সমস্যার কথা তো এবার নাকি অতীন ঘোষ হাল ছেড়ে দিয়েছেন, তার কন্ট্রোল নাকি ফেল করেছে, এবং তার কেন্দ্রে পুজো কমিটিগুলো ডেঙ্গি সচেতনতা সংক্রান্ত যে সুপারিশ তিনি পুজো কমিটিগুলোকে পাঠিয়েছিলেন, কোনো পুজো কমিটিই নাকি সেগুলো পালন করছে না, মানছে না। তার মধ্যে বৃষ্টি হচ্ছে,
এবার তার ফলে ডেঙ্গি যদি পুজোর পরে হঠাৎ করে মাত্রা ছাড়া বেড়ে যায়, মানে কন্ট্রোলের বাইরে চলে যায়, সেটা ভেবেই তিনি এখন চরম হতাশায় ভুগছেন। মানে অতীন ঘোষ বলা চলে এই বিভিন্ন পুজো কমিটির কাণ্ড কারখানা দেখে ডেঙ্গিকে কার্যত ওয়াক ওভার দিয়ে দিয়েছেন। মানে এবার মশার মর্জি, তারা বংশ বিস্তার করবে কি করবে না তার উপর নির্ভর করবে পুজোর পর আপনি সুস্থ থাকবেন কি থাকবেন না। হাতিবাগান সর্বজনীনের প্যান্ডেলের ফিতে কাটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, যিনি এই পুজোর অন্যতম উদ্যোক্তা। কিন্তু মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েও অতীন ঘোষের চিত্তে সুখ নেই, তার মন জুড়ে রয়েছে অসুখের আতঙ্ক। আমরা জানি ডেপুটি মেয়রের মন খারাপের কারণ। আমি কাকস্য পরিবেদনা, আমি চিৎকার করে যাচ্ছি, বলে যাচ্ছি, আমার ডিপার্টমেন্ট চিৎকার করছে, কিন্তু পুজো কমিটিগুলির পক্ষ থেকে যে বিশেষ সচেতনতা, পরিবেশ সচেতনতা, সেটা আমি দেখতে পাচ্ছি না। আমি খুব দুঃখের সাথে বলছি, আমি নিজে অনেক পুজোর সাথে যুক্ত, আমি বলছি তাদের ক্ষেত্রেও। ভরা বর্ষায় দুর্গাপুজো হচ্ছে, পুজোর 4 দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরসভার পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে ডেঙ্গি সচেতনতার নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু কোনো পুজো কমিটি তা পালন করেনি, করছেও না। কিন্তু দে ডু নট বাদার অ্যাবাউট দ্য ডেঙ্গু ম্যালেরিয়া। তারা এই ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে তার যে পরিবেশ পুজো কমিটির প্যান্ডেল সৃষ্টি করছে, সেটা সম্বন্ধে তারা অবহিত চাইছেও না, আর এটা নিয়ে কোনো ব্যবস্থা নিতে চাইছে না। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে। পুজোর পর ডেঙ্গি বাড়লে ডেপুটি মেয়র বিন্দুমাত্র অবাক হবেন না। এখনো প্রচুর মাছ যারা আছে আকাশের মুখ দিকে ভার্টিক্যালি আকাশের দিকে মুখ করে আছে, তার মুখ ঢাকা হয়নি। এবং আমি খুব আশঙ্কিত যেভাবে বৃষ্টি হচ্ছে, পুজোর পর যদি ডেঙ্গু বাড়ে, আমি এটাকে অস্বাভাবিক, মানে আমি খুব একটা বিস্মিত হব না। বুঝতে পারছেন পুজোর পর আমাদের কি অপেক্ষা করছে আমাদের জন্য। এইভাবে তাকে হতাশ করে দেওয়ার কোনো মানে হয়? আপনারা বলবেন শুভ শুভ বল, শুভ শুভ বল, এই এত খারাপ কথা বলার কোনো মানে হয়? সত্যিই তাই। হ্যাঁ, আজকে ঠিক করেছি জানেন তো, খুব সুনির্দিষ্ট করে এই খবরগুলো কিন্তু ভালোয় মন্দয় মেশানো, যাই বলুন, একটা নিয়ন্ত্রণ, একটা উন্নতি, একটা অবনতি, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আপনাদের সামনে বলছিলাম কথাগুলো। কিন্তু এবার খুব নির্দিষ্ট করে কিছু খবরের কথা বলি, যে খবরগুলোকে আমার মনে হচ্ছে কোনোটাকে ভালো খবর বলতে পারি, কোনোটাকে খারাপ খবর বলতে পারি। বাকিগুলোর মধ্যেও ভালো মন্দ আছে, সে তো থাকবেই, ভালো মন্দ মিলিয়েই তো সাধারণ মানুষ, তাই না? দেখুন, ভালো খবর বলি প্রথমে, খুব ভালো লেগেছে খবরটা। এবার আমরা একটা খারাপ কাজ তো রীতিমতো করি, আমরা আমাদের নিজেদের এখতিয়ারের বাইরে চলে যাই, যার ফলেই, এবং সচেতন না হয়েই চলে যাই, যার ফলে যেভাবে এই ডেঙ্গি টেঙ্গি সমস্ত বাড়ছে, ঠিক একইভাবে হাতি বা অন্য বন্য প্রাণী মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে আসছে। তার কারণ আমরা ঢুকে পড়েছি তাদের এরিয়ায়, সচেতন না হয়ে। এক এক জায়গায় এক এক রকম সচেতনতার অভাব, এটা আমাদের একদম চরিত্রগত একটা বিষয় হয়ে গেছে। আমরা হাতি চলাচলের রাস্তাগুলোকে বন্ধ করে দিয়েছি, আমরা সেখানে ঢুকে পোচিং করছি, মানে চোরা শিকার করছি, আমরা গাছ কাটছি, ফলে ও উপায় থাকছে না, জানেন তো। এই হাতি ঠাতিদের এদের খাবারের সন্ধানে ইধার উধার চলে যেতে হচ্ছে, চেনা লাইনের বাইরে যেতে হচ্ছে, বেলাইন যেতে হচ্ছে, আর যে বেলাইনে যাচ্ছে সেখানে রেল লাইন, প্রায় রেলে কাটা পড়ছে হাতিরা। সরকার অনেক প্রকল্প নিচ্ছে, আন্ডারপাস, ওভারপাস, এলিফ্যান্ট করিডোর, কিন্তু মুশকিল হচ্ছে তবুও হাতি মৃত্যুকে কন্ট্রোল করা যাচ্ছে না। 2021 থেকে 2024 মাত্র 3 বছরে দেশে 47টা হাতি শুধু রেলে কাটা পড়েই মরে গেছে। শেষ 1 দশকে বাংলার জঙ্গলমহলেই শুধু 13টার বেশি হাতি মারা গেছে। এগুলো খারাপ খবর, কিন্তু খারাপের মধ্যেও তো ভালো থাকে। এটাকে একদম সুনির্দিষ্টভাবে ভালো খবর বলে বলছি, কারণ এই খবরটা আমাদের বোঝাচ্ছে যদি কন্ট্রোলটা ঠিক থাকে না, তাহলে বন্য প্রাণ বাঁচানো সম্ভব, হাতিকে বাঁচানো সম্ভব। আজ নাগরাকাটা এটা দেখা গেছে।
আজ সকালে নাগরাকাটার চালসার মধ্যে দিয়ে একটা লোকো ট্রেন যাচ্ছিল, কিন্তু ওই বললাম কন্ট্রোল নেই চারপাশে। রেল লাইনে চলে এসেছিল হাতির বাচ্চা সহ এক মা হাতি, নিশ্চিত মৃত্যু ছিল, কিন্তু রেল চালক তিনি নিয়ন্ত্রণ হারাননি, কন্ট্রোল হারাননি, দূর থেকে খেয়াল করেছিলেন এবং সঠিক সময় ব্রেক কষেছিলেন। এতে মা আর বাচ্চা হাতি দুজনেই বেঁচে গেছে। এবং মনে রাখবেন, মা আর বাচ্চা হাতি মানে তার সঙ্গে কিন্তু হাতির পালও আসে, কিন্তু কেউ এই যে তাদের দিকে ধাবমান মৃত্যু ছিল সেটার সঙ্গে কোনো রকম সংঘাতে যায়নি। মানে শান্তিপূর্ণ সহাবস্থান হওয়া সম্ভব যদি পুরো ব্যাপারটা কন্ট্রোলে থাকে। বুঝতে পারছেন সঠিক সময়ে ব্রেক কষাটা কতটা দরকার। দেখুন, তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে কন্ট্রোল করতে পারলে হাতের মৃত্যু রোকা সম্ভব। তর্কের খাতিরে কেন, দেখতেই তো পাচ্ছি। তর্কের খাতিরে বরঞ্চ ধরে নিতে পারি যে ট্রাম্পকেও কন্ট্রোল করে শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট করা সম্ভব, কিন্তু মানুষের লোভ ওটাকে কন্ট্রোল করবে কে? দেখুন, কমিশন বা কাটমানি খাওয়ার যা স্বাদ, বিজ্ঞাপনের ভাষায় বললে অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। কিন্তু তাই বলে ভিক্ষুকও, শেষমেশ ভিখারিও ছাড় পাচ্ছে না। ভাবুন তো কি জায়গায় পৌঁছে গেছি। এতদিন শুনেছিলাম আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি চাওয়া হচ্ছিল, আজ তার একদম প্রো ভার্সান দেখতে পেলাম, মানে একদম লেটেস্ট এবং চরম ভার্সান বলতে পারেন। কীরকম? নদিয়ার কালীগঞ্জের পলাশী 1 নম্বর পঞ্চায়েত, সেখানেই থাকেন চন্দনা সর্দার। এর থেকে ওর থেকে চেয়ে চিনতে ভিক্ষে করে দিন গুজরান করে। সেই তিনি আবাসের ঘর পেয়েছেন, তার জন্য টাকা পেয়েছেন, ব্যাস মধুর খোঁজে মৌমাছিরা ভনভন শুরু করে দিয়েছে। অভিযোগ কি জানেন? ওই ভিখারিনীর কাছ থেকে কাটমানি চেয়েছে কাঙালিরা। মানে একে কাঙালি ছাড়া আর কি বলি বলুন তো? এক সময় কাঙাল ভোজন কথাটা শোনা যেত বড় লোকরা করাতে, আর এই যুগের কাঙালিদের পেট ভরার গরিব মধ্যবিত্তরা। চন্দনা দেবীর অভিযোগ, অ্যাকাউন্টে আবাসের টাকা ঢুকতেই পঞ্চায়েত প্রধানের স্বামী টাকা চেয়েছে। কত টাকা? অভিযোগ জোর করে নাকি 7,000 টাকা নিতে চেয়েছে শাসক নেতা। ভাবছেন এতেই শেষ? না, ওই যে বললাম অল্পেতে স্বাদ মেটে না। অভিযোগ আরও 20,000 টাকা চাওয়া হয়েছে। 7,000 হলো কাটমানির অ্যাডভান্স, বাকি 20,000 মূল পেমেন্ট। সবটাই অভিযোগ, কিন্তু অভিযোগ উঠলেই যেরকম অভিযুক্ত হয় না, তেমনি সব অভিযোগ শুধুই অভিযোগ স্তরে থেকেও যায় না। দেখুন, নদিয়ার অভিযোগটা জানা অজানার ঊর্ধ্বে চলে গেছে, জানেন তো? কে বেশি ভিখারি সেটা নিয়েই ধন্দে পড়ে গেছি। যে কাটমানি দিল না যে কাটমানি নিল। টাকা চাইছিলাম। কিসের টাকা? ঘরের টাকা। কত টাকা? আমার কাছে 60,000 দিয়েছে, আবার বাচ্চা 20,000 দিতে হবে। অভিযোগটা আমার নামে এসছে, এটা আমি এখন শুনতে পারলাম। কথা হয়েছে এই বিষয়টা একবার সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা একবারে গরিব মানুষ, চন্দনা সর্দার নামে যে ব্যক্তিরা, যে একবার গরিব মানুষ, ওরা ভিক্ষা করে খায়। ওদের কাছে টাকা চাওয়া মানে একটা পাপ করার বিষয়। এই যে কমপ্লেন দিয়েছে, এটাতে আমি আপনাদের এটা শিওর করতে পারি যে টোটাল একটা ইন্সপেকশন করব আমরা। তৃণমূল কংগ্রেসের অবস্থা ভিক্ষুকদের থেকেও খারাপ। বাংলার অবস্থা আমাদের ভিক্ষুকদের জন্য উপযুক্ত নয়। এখানে মানুষকে ভিক্ষাও দেওয়া যাবে না। এরপর কদিন পর দেখবেন তৃণমূল কংগ্রেস এলাকায় যারা বসে বাটি নিয়ে ভিক্ষা করে তাদের কাছ থেকেও তাদের ওই ছোট্ট চিল্লার বারে ছোট্ট খুচরোর যে বাটি, সেই বাটি থেকেও হচ্ছে কমিশন কাটমানি খাবে। এটাকে আবার ভালো খবরও বলে ধরবেন না। মানে প্রথমটাকে ভালো খবর বলেছিলাম, বললাম ভালো খবর দুরকম আছে সুনির্দিষ্ট, এর থেকে খারাপ খবর আর অন্তত আজকের দিনে মনে হচ্ছে না কিছু আছে। আসলে কীরকম পরিস্থিতি জানেন? তাও আজকে দেখলাম ওই বন্যায় সব ডুবে গেলে আমরা দেখেছি ওই সাপ গাছের ডালে আশ্রয় নেয়, ডালকে জড়িয়ে অপেক্ষায় থাকে কখনো জল নামবে। গাছ জানে যে সাপ তাকে ব্যবহার করছে, কিন্তু গাছ কখনো সাপকে রিফিউজ করে না। আসলে গাছ কখনো সাপকে বাধা দিতে পারে না, এটা সাপের লাভ আর গাছের অক্ষমতা। মানুষও কি সাপের সঙ্গে বসবাস করছে? এই প্রশ্নটা আজকে এই যা যা দেখলেন তারপর
আপনাদের কিন্তু মনে হবে, জানেন তো, কারণ আমরা সাধারণ মানুষরা জানি নেতারা আমাদের ব্যবহার করেন, ভোটের কারণে আমাদের জড়িয়ে ধরেন। সবটা জেনেও নেতা নেত্রীদের আমরা রিফিউজ করতে পারি না, গাছের মতো আমরাও অক্ষম। আজকে একটা ছবি দেখছিলাম, ওই মালদার ভূতনি, চারিদিক ডুবে রয়েছে সেখানে, আর গৃহস্থের বাড়িতে যেখানে খুশি বিচরণ করছে বিষধর সাপ। মানে সাপ বিচরণ করছে, কোনটা বিষধর কোনটা বিষহীন কেউ জানে না। বিষধর থাকলে অবাক হওয়ার কিছু নেই। চারিদিকে ডুবে যাওয়া, জল থই থই, তাই সাপেরা কি করবে? তাদের গর্তে জল ঢুকে গেছে, ওই বাড়ির উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। টিউবওয়েল থেকে শৌচালয় সব জলের তলায়, আর তাতে নোংরা জলে ভরে গেছে চারদিক। খাবার নেই, ওষুধ নেই, মানুষের মৃত্যু হচ্ছে। ক্লাস 6-এর ছাত্রী থেকে শিশু সন্তান মৃত্যুর খবর বারবার আসছে। কিন্তু এত আতঙ্কের মধ্যেও সাপের ভয়টা, সেটাকে তো পুরোপুরি অগ্রাহ্য করা যাচ্ছে না। অথচ উপায় বা কী? সুতরাং ভয় পেতে পেতে অকুতভয় হয়ে গেছে মানুষ। জলবন্দি প্রায় 1,02,000 মানুষ, তাই আর সাপ টাপ নিয়ে ভাবছেন না, বরং জলবন্দি মানুষগুলো বেশি ভয় পাচ্ছেন নেতাদের। হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে বন্যায় সব ডুবে গেছে, আর সেই সুযোগে পঞ্চায়েত সদস্যের স্বামী নাকি সরকারি ত্রিপল বাইরে বেচে দিয়েছে। একটা ত্রিপল 300 টাকা। আর ধরা পড়ার পর বলছেন না বেচলে খাবো কি, একদম বুক টান টান করে বলছেন। মানে নেতা যখন হয়েছেন তখন ছোবল মারবেনি। অথচ দেখুন ওই মানুষগুলোর ঘরে সাপ ঢুকে আছে, কিন্তু ছোবল মারছে না। তারাও জানে পরিস্থিতি খারাপ হলে সবাই কিন্তু একই অবস্থায় চলে আসে। বন্যার জলের মতোই কিন্তু চারপাশে হু হু করে অভিযোগ বাড়ছে, আর মানুষ এই সাপের সাথে দিন কাটাচ্ছে। আর একটা পঞ্চায়েতে আরও অদ্ভুত কাণ্ড ঘটেছে, ওই দক্ষিণ চণ্ডীপুর। সেখানে অভিযোগ কি জানেন? পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর নিজে মাঝি সেজে সরকারি টাকা নিয়ে খেয়েছেন। কত জানেন? প্রায় 3.5 লাখ। অথচ পঞ্চায়েত এলাকায় নাকি নৌকায় পৌঁছয় না। কি বলবেন, নেতা না সাপ, কে বেশি বিষধর? একটা কথা তো পরিষ্কার, এই সব নেতারা যদি ঘরে ঢোকে না, তাহলে ওই সাপ অথবা ওই জলের মধ্যে যে অ্যামিবা ট্যামিবা, যেগুলো কেরালে শুনছিলেন, যেগুলো নাকি বাংলাতেও আছে, দীর্ঘদিন ধরেই আছে, মস্তিষ্ক খেকো, তারা সব ভয়ে পেয়ে পালিয়ে যাবে। কারণ এই নেতাদের বোধহয় এরা সবাই মনে করে তাদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।